আর কয়েক বছর থাকলে উনি হয়তো ওই আফ্রিকাতে যেমন যেভাবে মানুষ যে স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকে তার থেকেও খারাপ জায়গায় নিয়ে যেতেন। স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। ইতিমধ্যে বিজেপির সরকার 100 দিন অতিক্রান্ত করেছে। আমরা দেখেছি একাধিক শিল্পপতি বিনিয়োগ করেছে আমাদের রাজ্যে। এই 100 দিনের কাজের খতিয়ান কিভাবে দেবেন? 100 দিনে সর্বাগ্রে যদি আমরা যেটার উপরে ফোকাস ছিল সেটা হচ্ছে দেশকে সিকিউর করা। মাননীয় মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন যে উনি ক্ষমতায় আসার পরে যে 3টে ফাইল প্রথম সাইন করেছে তার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেওয়া, যাতে আমাদের যেগুলো কেন্দ্রীয় প্রকল্পগুলো আটকে ছিল সেগুলোকে চালু করা, এবং 3 নম্বর হচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে যেখানে যেখানে জট হয়েছিল সেইখানে অনেকগুলো আরবি ছিল, সেই জায়গাগুলোকে মানে উনি অলরেডি জমি হস্তান্তর করে দিয়েছেন। এবং আরেকটা খুব উল্লেখযোগ্য কাজ সেটা বিএনএস ভারতীয় ন্যায় সংবিধান চালু করতে দেয়নি আগে সরকার, সেটাকে মানে আইপিসি সিআরপিসি বদলে বিএনএস অ্যান্ড বিএনএসএস যে হয়েছে সেটাকে চালু করা। আর কেন্দ্রীয় প্রকল্প নিয়ে যেটা রিভিউ করার পরে অলরেডি ওটা স্টার্ট হয়ে গেছে। অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে, আয়ুষ্মান ভারত চালু হয়েছে, প্রধানমন্ত্রী যেটা আমাদের আবাস যোজনা সেটাতে সমস্ত ডেটা সেন্টার 34 লক্ষ ডেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দিয়ে দেওয়া হয়েছে। এটাতেও খুব শিগগিরই এনারা ঘরবাড়িগুলো পেয়ে যাবে। সব থেকে বড় কথা যে বিনিয়োগ যেটা আসতে শুরু করেছে, এটা আমরা দ্রুত যে ব্যাপারগুলো করে ফেলা সম্ভব ছিল, যাদের অলরেডি ল্যান্ড নিজেদের ছিল বা ফ্যাক্টরি ছিল বা যাদের ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারতেন, তাদেরকে অলরেডি তাদের শিলান্যাস হয়ে গেছে এবং কাজ চালু হয়ে গেছে। বাকি যেগুলো বিনিয়োগের প্রস্তাব আসছে সেগুলো নিয়ে একটা মানে প্ল্যান অফ অ্যাকশন রেডি করা হচ্ছে। এবং সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড ল অ্যান্ড অর্ডারকে ঠিক করা এবং সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এই দুটো জিনিস খুবই বেশি করে দরকার। সেই লক্ষ্যে উনি এগিয়ে যেতে চাইছেন। আশা করছি যে খুব তাড়াতাড়ি এই ব্যাপারগুলো নিয়ে একটা সঠিক জায়গায় পৌঁছবে, যাতে পুজোর আগে বা পরে রাজ্যে আরো বিনিয়োগ হতে পারে। আপনি যেমনটা বললেন যে আমরা নিজেরাও দেখেছি যে বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই বিএসএফ কে প্রায় 1129 একর জমি দিয়ে হস্তান্তর করে দেওয়া হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে যে টালবাহানাটা করলেন, কেন করলেন? মমতা ব্যানার্জি দেশদ্রোহিতার যে কাজগুলো করা উচিত, একজন চিফ মিনিস্টার হয়ে সংবিধানে শপথ নিয়ে কিভাবে করেছেন সেটা মানে বলার কোনো ভাষা নেই। খুবই বলতে পারি যে শুধু দুর্ভাগ্যজনক নয়, ওনার এগেনস্টে সত্যি কোনো অ্যাকশন হওয়া দরকার। আশা করি কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই পুরনো যে কেসগুলো রয়েছে সিবিআইডির কাছে, সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আর উনি চাননি করতে, মানে জোর করে উনি আটকে রেখেছিলেন সমস্ত রকম উন্নয়নমূলক কাজ, সমস্ত রকম যেগুলো দেশের নিরাপত্তার সাথে জড়িত রয়েছে সেই কাজগুলো, এবং সর্বোপরি নিজেও কোনো ডেভেলপমেন্ট করতে চাননি। মানে আমাদের যুগটাকে মধ্যযুগে মানে ঘড়ির কাঁটাকে পিছিয়ে দিয়েছিলেন বেশ কয়েকশো বছর। আর কয়েক বছর থাকলে উনি হয়তো ওই আফ্রিকাতে যেমন যেভাবে মানুষ যে স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকে তার থেকেও খারাপ জায়গায় নিয়ে যেতেন। মানে পৃথিবীর সব থেকে গরিবতম দেশগুলো যেরকম ভাবে মানে জীবনযাপন করে, উনি সেই রকম একটা প্যারামিটারে নিয়ে যেতে
চাইতেন। আমরা সত্যি খাদের কিনারায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা আহ, অনেকটা যে ওভারকাম করে উঠতে পেরেছি এ কদিনে, এবং সেই আশার আলোটা দেখতে পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক বড় পাওনা। এবং আমরা যেগুলো আপনাকে বললাম, সেছাড়াও আমাদের দেশি এবং বিদেশি বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব আসছে। উই আর ভেরি হোপফুল কি খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি এবং ল্যান্ডের ইউএলসি যে ব্যাপারটা রয়েছে, ল্যান্ড সিলিং, এই দুটোকে মিট আপ করে নেওয়া গেলে, নতুন পলিসি এলে অবশ্যই এ রাজ্যে উন্নয়নের জোয়ার বইবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি তাহলে ভোট ব্যাংকটাই সব, মানে দেশের সুরক্ষার থেকেও বেশি প্রায়োরিটি পেয়েছিল, যে সেই কারণে তিনি জমি দেননি, অনুপ্রবেশ ভোট ব্যাংক একটা তো বড় ইস্যু, মানে উনি তো ভোট ব্যাংক, মানে তার পিছনে মহৎ যে ওনার উদ্দেশ্য ছিল সেটা আরো মারাত্মক। মানে আমার ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে বলতে হচ্ছে সত্যি, মানে দেশের বিরুদ্ধে, মানে ডিপ স্টেটের উনি যে কাজগুলো করেছেন পুরোপুরি দেশবিরোধী কাজ। এবং ডিপ স্টেট থিওরিতে যেভাবে বহির শত্রুরা ভারতবর্ষের মধ্যে এগোচ্ছিল এই ভারতবর্ষকে কবজা করার জন্য একটা সাইডে, মানে বাংলাদেশের সাথে আমাদের পশ্চিমবঙ্গকে এবং নর্থ ইস্টকে মার্চ করার জন্য ওনার কার্যকলাপগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই ব্যাপারটাকে সাহায্য করছিল। উনি পুরোটাই মানে দেশকে আনস মানে সরি ইনসিকিউর যদি কেউ করে, তার মানে আপনি বিদেশি রাষ্ট্রকে মদত দিচ্ছেন। দু নম্বর কথা, অনুপ্রবেশ ঘটিয়ে কত ঘটিয়েছেন, মানে এবং বিভিন্ন গভর্নমেন্টের ইয়ে করতে দেননি, যেগুলো গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে ক্যাবিনেটে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি না আমাদের এনআরসি তো বাদ দিয়ে দিন, সিএ করতে দেননি, সেন্সাস করতে দেননি, এবং মানুষকে ভুল বুঝিয়ে মানুষ যাতে গভর্নমেন্টের এগেনস্টে বিদ্রোহ করে এবং বিভিন্নভাবে এখানে অ্যাটাক করতে পারে, বিভিন্নভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করতে পারে, এবং সরকার বলে কিছু না থাকে, অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু না থাকে, তার কাজ করিয়েছে। প্রশাসন পুরো পঙ্গু ছিল। তো এই পুরো কার্যকলাপ যেটা ঘটেছে মমতা ব্যানার্জির সময়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আবার বলছি যে উনি পুরোটাই আমাদের রাজ্যের হয়ে যে কাজ করেছেন সেটা ভারতবর্ষের বিপক্ষে। ওটা কোনোভাবেই বলা যায় না। মানুষের উন্নয়নের জন্য যদি কাজ করতেন, আমি ধরে নিচ্ছি সেন্ট্রাল স্কিমসগুলো আসতে দেননি, মানুষের উন্নয়ন হতে দেননি, চাকরি পেতে দেননি, ইন্ডাস্ট্রি আসতে দেননি, শুধু ওই বিজিবিএস হতো, তার নিটফল ছিল জিরো, আর ওই খেলা মেলা উৎসবের সম্মেলন, এই করে দেশের অর্থনীতিকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে উনি ডিস্টার্ব করেছেন। একটা রাজ্য এতটা মানে 8 লক্ষ কোটি টাকার উপরে দেনায় চলে যাওয়া, মানে সেটা তো দেশের উপরে একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাসীনতার কারণেই তাহলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ প্লেসও হয়ে উঠেছিল। অবশ্যই উদাসীনতা শুধু বলবো না, মানে মমতা ব্যানার্জির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত করার জন্য, এখানে উদাসীনতা বলাটা ভুল হবে। উনি চাইতেনই যে এইভাবে পুরো একটা ইকোসিস্টেম তৈরি করতে, যাতে কোনোদিন মানে কেন্দ্রের সরকার হাল না ধরতে পারে, এবং ধরতে গেলে উনি চতুর্দিক থেকে ল অ্যান্ড অর্ডার ইস্যু করে মানে পুরো ব্যাপারটাকে এমনভাবে পোর্ট্রে করতেন যাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সবাই কথা বলতো। এবং এই যে আমরা ম্যান্ডেট নিয়ে জিতে এসেছি, আজকে কেউ কিছু বলতে পারছে না। যদি রাষ্ট্রপতি শাসন হতো, এটা নিয়ে সারা দেশের অন্য মানে ন্যারেটিভ উনি তৈরি করতেন, নেগেটিভ ন্যারেটিভ, সেটা এখন করতে পারছেন না। এবং সবাই দেখেছে ওনার কার্যকলাপ। ফলে এটা অত্যন্ত একটা উদাসীনতা বলাটা, মানে এই ভাষাটাই হয়তো আমি প্রয়োগ করতে পারছি না। উদাসীনতা ইজ এ ডিফারেন্ট ওয়ার্ড। এটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কেউ যদি দেশের বিরুদ্ধে কাজ করে, দেশদ্রোহিতা উইল বি এ পারফেক্ট ওয়ার্ড। মানে আমরা এতদিন দেখে আসছি, মানে বর্তমান সরকার আসার পর থেকে আমরা দেখছি যে কেন্দ্রের সাথে সাথে সাথ মিলিয়ে একবারে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলতো, কিন্তু তারপরেও কেন্দ্রের সাথে এতটা মতবিরোধ ছিল কেন? ওনার উন্নয়নের যখনই কথা বলতো, যে ন্যারেটিভে কথা বলতো, পাশে বাংলাদেশ আর পাকিস্তান থেকে ওনার জন্য সাপোর্ট ভেসে আসতো। এটা ছিল উন্নয়ন। মানুষ মেরে, হিন্দু ধর্মকে হত্যা করে যদি
বা একটা কমিউনিটি সংখ্যালঘুদের এইভাবে প্রমোট করতো, মুসলিমদের তোষণ করতো এবং তাদের ওই দুধেল গাই বলে তাদেরকে মানে তাদের মধ্যে যারা সন্ত্রাসবাদীমূলক আচরণের জন্য বিখ্যাত ছিল এবং বিদেশি রাষ্ট্র থেকে যারা মদত নিয়ে আসতো বাংলাদেশ এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী তাদেরকে পূর্ণভাবে সহায়তা করতে, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির চোখে উন্নয়ন। উম, মানে মানুষ মারতে গিয়ে মেরে রাদার বা বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে উনি এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছিলেন যাতে কেউ তার বিরুদ্ধে বিপক্ষে গিয়ে একটা কথাও না বলতে পারে। তো এই উন্নয়ন আর কয়েক বছর হলে মানে আমরা তো এই রাজ্যে এরপরে থাকার কোনো জায়গা থাকতো না। রাজ্যে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, যারা কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যৌথভাবে কাজ করবে। মানে এই বিষয়টাকে কতটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন আপনি? না, দেখুন এই মুহূর্তে রিক্রুটমেন্ট হয়ে ট্রেনিং হয়ে যখন পুলিশ ফোর্স তাদের ডিউটি টেক ওভার করবে এই সরি টেক আপ করবে, এই পুরো বাহিনীটাকে না আনলে এই যে এখনো যে ডেফিসিট রয়েছে, এখন এই পুরো প্রক্রিয়াটা করতে মোটামুটি 1 বছর লাগবে। সেই সময় যেভাবে ল অ্যান্ড অর্ডার বিভিন্নভাবে ডিস্টার্ব হচ্ছে এটাকে তো ফেলে রাখা যাবে না এবং সঙ্গে অনেক গভর্নমেন্টকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। এই যে একদিকে জেনজি বা এদের একটা মানে দেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা রাজ্যে যেটা চলছে, 2 নম্বর হচ্ছে যে বিভিন্ন উগ্রপন্থীরা এখানে ঢুকে পড়েছে, অনেক বড় বড় ঘটনা ঘটানোর জন্য এরা চিন্তা ভাবনা করেছে এবং ঘটনা ঘটানোর দিকে হয়তো এরা অনেক এক কদম এগিয়েও গেছে, এদের স্টপ করা। আর 3 নম্বর হচ্ছে যে নিরাপত্তা আভ্যন্তরীণ যে ব্যবস্থা সেটাকে আরো বেশি সুদৃঢ় করা, যতক্ষণ না আমাদের পুলিশ ফোর্স ফুল সুইং এ আমাদের নিজেদের ডিউটি টেক আপ করতে টেক ওভার করছে। এবং আরো বড় ঘটনা হচ্ছে যে আহ, এই আমাদের যে ফোর্সটা ছিল এরা এতদিন ধরে বলতে পারেন যে কার্যত নিষ্ক্রিয় ছিল, এদের সক্রিয়তা মোডে নিয়ে আসতে হলে মানে অ্যাক্টিভ মোডে নিয়ে আসতে হলে এই মাঝখানের এই ফেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আশা করব এই ফেজে তারা আস্তে আস্তে মানে কিভাবে পুলিশ ফোর্স যে কাজ করতে পারে, মানে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারে, মানুষের নিরাপত্তা দিতে পারে সাধারণ মানুষকে এবং উগ্রপন্থীদের এগেনস্টে ব্যবস্থা নিতে পারে, এইটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। কিছুদিন আগে আমরা দেখলাম যে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লেগেছে। মানে সেই দুর্ঘটনাস্থল থেকে 45 সেকেন্ড এর দূরত্বে হচ্ছে দমকলের সদর দপ্তর, আর 1 কিলোমিটারের মধ্যে কলকাতা কর্পোরেশন, তারপরও এত বেনিয়ম। এ তো বছরের পর বছর ধরে লেফট ফ্রন্ট শুরু করেছিল আর তৃণমূল শেষ করেছে। লেফট ফ্রন্ট মানে যেটাকে বলে ওই স্বজন পোষণ নীতি, সেটাকে তৃণমূলের আমলে পয়সা করে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আইন কি করে বুড়ো আঙুল দেখানো যায়, আইনকে কি করে না মানা যায়, তৃণমূল সেটাকে সর্বোচ্চ স্তরে গিয়ে শিখিয়েছে আর সমস্ত ক্রিমিনালদের দিয়ে সমস্ত অবৈধ কাজগুলো করিয়েছে। তৃণমূল ছিলই অবৈধ কাজ করার জন্য। আজকে আবার বলছি যে আজকের মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু বেশ খানিকটা বলিষ্ঠ পদক্ষেপের সাথে বেশ বেগও পেতে হবে এই পুরো ব্যবস্থাকে পুরোপুরি কন্ট্রোল নেওয়ার জন্য। একটা শেষ প্রশ্ন করব, তৃণমূল সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠছে যে পুরসভার কর্মীদের বেতনেও তারা কাটমানি খেত, তাদের বেতন থেকেও ভাগ বসাতো তারা। ওই যারা আপনার পার্মানেন্ট নন, যারা অস্থায়ী কর্মী ছিলেন তাদেরকে নিয়োগই করা হতো। আপনি এই অভিযোগ কিছুদিন পরে দিয়ে দেখবেন সমাজের সর্বস্তরে যত অস্থায়ী কর্মী কর্মচারী রয়েছে, আমি খুব আশ্চর্য হব না যদি 2 দিন পরে সিভিক ভলেন্টিয়াররাও বলে, আশা কর্মীরা বলে বা অন্যান্য বিভিন্ন যে নিয়োগ হয়েছে তাতেও বলে নিয়োগে পয়সা নিয়ে তো ভর্তি করেইছে, প্লাস কাটমানিও খাওয়াটা অস্বাভাবিক কিছু না। এবং যাদের দিয়ে তোলাবাজি করাতো রাস্তা থেকে তারাও 2 দিন পরে বলবে তাদেরও হয়তো নেতাকে ভাগ দিতে হতো। তৃণমূল সরকার মানে তোলাবাজি সরকার, কাটমানির সরকার। তৃণমূল যারা করতো তারা, যেটা আপনি মেনশন করলেন এই মুহূর্তে, প্রত্যেকটি স্তরে গিয়ে এভাবে টাকা খেয়েছে এবং মানে সমাজের
কতগুলো দিককে আমরা উন্মোচিত করতে পেরেছি। এখনো 90% দিক এখন উন্মোচিত হয়নি। উই হোপ দ্যাট থিংস উইল কাম আউট স্টেপ বাই স্টেপ। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে আমি যত ভিতরে ঢুকছি ফাইলের, তত আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মানে এটা একটা সাংঘাতিক প্রসেস। মানে কার থেকে এটুকু বরং আমাকে প্রশ্ন যদি করতেন তাহলে আমি পরের দিন প্রিপেয়ার হয়ে থাকবো নেক্সট আপনাদের যেদিন এপিসোড হবে যে কোন কোন কিছু করতে পারেনি, সেটা বরং বলাটা অনেক ছোট হয়ে যাবে এই ইয়েটা, বক্তব্যটা। ফলে এটার উপরে আমার মনে হয় সরকার রিসার্চ করছে, আমিও যেহেতু সরকারের একটা পার্ট, আমিও এর উপরে রিসার্চ করলে আমার মনে হয় পাবলিক অনেক ভালো নলেজ পায়, মানে বাকি পুরোটাই বুঝে যাবে যে এর মধ্যে রয়েছে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।